কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! আচ্ছা সুকমল, তুই একটা কথা বলতো, এই গ্রামে স্টেশন মাস্টারের চাকরিটা না করলে কি এমন ক্ষতি হতো? ক্ষতি হয়তো হতো না, তবে এমনিতেই তো টাকা পয়সার অভাবে আছি, তাই ভাবলাম চাকরিটা নিয়ে নেই। তাই বলে চাকরির চক্করে এত দূরে আসতে হবে? এটা তো আগে বুঝিনি, বুঝলে তোকে না করে দিতাম। আরে মা, তুমি বৃথা দুশ্চিন্তা করছো। কদিন থাকো, দেখবে ভালো লাগতে শুরু করেছে। হ্যাঁ, এখন আর কি করা, এসেছি যখন দাঁতে দাঁত চেপে থাকতেই হবে। একটা রিক্সা ঠিক করে মাকে নিয়ে যখন সে ডাক বাংলোর সামনে এসে থামি, তখন আশেপাশে অন্ধকার নেমে এসেছে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দুজনে ভেতরে ঢুকে পড়ি। যাই বলো না কেন মা, বাড়িটার ভেতরে একটা পুরনো ছাপ আছে, ঠিক যেন আগের কোনো জমিদার বা রাজা বাদশাদের বাসস্থান ছিল। হ্যাঁ, তা যা বলেছিস। কত বছর পর যে এখানে মানুষের পায়ের ছাপ পড়লো জানি না। তুমি ভিতরে গিয়ে বসো, আমি সবকিছু ছেড়ে মুছে পরিষ্কার করছি। যখন ঘরদোর প্রায় পরিষ্কার করা শেষ, তখন আগে থেকে ঠিক করা চাকর রবি আপাদমস্তক চাদর গায়ে উপস্থিত হয়। এ কি, হঠাৎ তুমি এই গরমের ভেতরে এমন চাদর মুড়ি দিয়ে আছো কেন? এমনি বাবু। এমনি মানে কি? এই গরমে এত বড় একটা মোটা চাদর গায়ে দিতে অসহ্য লাগছে না? থাক না বাবু, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। অনেক রাত হয়ে গেছে, খাবারটা খেয়ে নিন। আমিও আর কথা বাড়ালাম না, ও আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। মাকে নিয়ে সেই খাবার খেয়ে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষে রবি যাওয়ার আগে বলল, আমি তাহলে এখন আসি বাবু, আপনি আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন না যেন। কেন হঠাৎ এই কথা বললে যে? না মানে আসলে আমি বলতে চাচ্ছি যে একটু পরে নিশাচর, অনেক পশু পাখির ডাক শোনা যাবে। ঘুমিয়ে পড়লে তো আর ওগুলো শুনতে পাবেন না। হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আসো, কাল সকাল সকাল চলে এসো আবার। রবির শেষ কথাগুলো কেমন যেন একটু অস্বাভাবিক রকমের লাগলো। দেখলাম মাও আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, তোর আক্কেল পছন্দ দেখে আমি বড় অবাক হই। এই ধরনের লোককে কেউ কাজে ঠিক করে? দেখলি না কথার সাথে কোনো মিল নেই। আহা মা, তুমি বৃথা ওর উপর রাগ করছো। ও মানুষটা অনেক ভালো, বেশ কর্মঠও আছে। ও কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু জানি না কোন কারণে আমাদের থেকে লুকিয়ে গেল। মা, এইসব নিয়ে এখন আর চিন্তা করো না। চলো, সারাদিন অনেক ধকল গেছে, এখন ঘুমাতে চলো। মাকে এক প্রকার জোর করে ভেতরের ঘরে নিয়ে গেলাম। দুটো রুম ঝাড়ামোছা করে পরিষ্কার করা হয়েছে, তার একটায় মাকে থাকতে দিলাম আর একটায় আমি। সারাদিনের ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই দু চোখ ভেঙে ঘুম চলে এলো। ঠিক কতক্ষণ ওভাবে ঘুমিয়েছিলাম মনে নেই। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম কেটে যায়। একটা শব্দ? হ্যাঁ, আমি নূপুরের শব্দ শুনতে পাচ্ছি। এমন নূপুর তো ছোট বাচ্চা মেয়েদের পায়ে দেওয়া হয়, তারা ছোটাছুটি করে বেড়ায় আর বেশ সুন্দর আওয়াজ হয়। কিন্তু এই রাতের বেলা নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে? হঠাৎ এই সময়ে আশেপাশে কোথাও একটা নিশাচর পাখির কর্কশ সুরে ডেকে ওঠে। সেই ডাকের সাথেই নূপুরের গুঞ্জন মিলেমিশে যেন একটা নেশার মতো আবহ তৈরি করে, আর সেই নেশা ক্রমশ আমাকে আকর্ষণ করতে শুরু করে। আমি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে যাই। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, যদিও পূর্ণিমা রাত, তবুও আকাশে মেঘ থাকার কারণে একটু পরপর চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছিল। এদিক থেকেই তো শব্দটা আসছিল, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি ভুল শুনলাম? না, এই রাতের বেলা উটকো একটা শব্দ শুনে বাইরে বের হয়ে আসাটা
আমার একদম ঠিক হয়নি। এই বলে আবার ঘরে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক এই সময়ে আবারও সেই শব্দটা। এবারের শব্দটা যেন ক্রমে আমার কাছে এগিয়ে আসতে শুরু করে। হঠাৎ ঘুরে পেছনের দিকে তাকাতে রীতিমতো চমকে ওঠে। পিছনে 7-8 বছর বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা লাল টুকটুকে জামা আর পায়ে উজ্জ্বল চকচকে রঙের নুপুর। এ কি, এই রাতের বেলায় অন্ধকারে ঘোরাঘুরি করছো কেন? কে তুমি? বুঝতে পেরেছি, তোমার নাম মিনু, কিন্তু রাত বিরেতে এমন ঘর থেকে বের হয়ে যাওয়াটা তো ঠিক না। তোমার মা বাবা দেখতে পেলে তো বকবে। রাতের বেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে তোমার বাড়িতে এগিয়ে দিয়ে আসি। এভাবে রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। কিন্তু আমার তো এখনো খেলা করা শেষ হয়নি, আমি এখনো অনেক খেলা করব। এই বলে মেয়েটা হঠাৎ দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। জানি না তখন আমার মাথায় কি চলছিল। কোনো এক দায়িত্বের ভার আমার মাথায় যেন চেপে বসেছিল। বারবার মনে হচ্ছিল মেয়েটাকে এভাবে একা ফেলে যাওয়া ঠিক হবে না। নিশ্চয়ই ওর মা বাবা বাড়িতে ঘুমিয়ে আছে। তারা জানে না যে এই ছোট্ট মিনু এখন বাইরে ছোটাছুটি করছে। ওকে এভাবে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। আমি বরং ওকে জোর করে হলেও বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মেয়েটার পায়ের নুপুরের শব্দ তখন আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। আমি সেই শব্দ অনুসরণ করেই ওর পেছনে ছুটলাম। ঘন নিকষ কালো অন্ধকারে আশেপাশের কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ এই সময় যেন আকাশ থেকে একটা কালো মেঘ দূরে সরে গেল আর চাঁদের এক চিলতে আলো এসে নিচে পড়ল। সেই আলোতে আমি যা দেখলাম তার জন্য বোধহয় মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে একটা গভীর কুয়া, আর সেই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মিনু। ওখানে দাঁড়িয়ে সে অস্বাভাবিক রকমের পা নাড়াচ্ছে। একটু এদিক ওদিক হয়ে গেলে একেবারে কুয়ার ভেতরে পড়ে যাবে। আমি যেন আর এসব ভাবতে পারছিলাম না। মিনু, মিনু মা, তুমি ওখান থেকে এক্ষুনি নেমে আসো। আমি খেলা করছি, আমাকে ডেকো না। ওখানে বসে খেলা করতে নেই মা, পা পিছলে পড়ে গেলে বিপদ ঘটে যাবে। তুমি আমার কাছে এসো না, তাহলে কিন্তু আমি এই কুয়ার ভিতরে ঝাঁপ দেব। এমন করতে নেই, তোমাকে আমি চকলেট কিনে দেব। তুমি ওখান থেকে নেমে আসো তাড়াতাড়ি। বলতে বলতে আমি 1 পা 2 পা করে ওই কুয়ার কাছে এগিয়ে যেতে শুরু করি। হঠাৎ মিনু এমন একটা কাজ করে বসলো যা আমি কল্পনাও করিনি। হঠাৎ করে সে হাসতে হাসতে কুয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো। আমার মাথায় যেন গোটা আকাশ টুকরো হয়ে ভেঙে পড়তে লাগলো। মিনু, মিনু, না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি কিভাবে মেয়েটাকে বাঁচাতে পারলাম না? আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল? ওকে না মারলে কি তোমার হচ্ছিল না? হঠাৎ করে ফিনফিনে এই পৈশাচিক গলাটা শুনতে পেয়ে পেছনে ফিরে দাঁড়াই। আর যে দৃশ্য দেখতে পাই তাতে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা রক্তস্রোত নিচে নেমে যায়। সামনে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক মহিলা। তার কপাল থেকে মুখ অব্দি লম্বালম্বি ভাবে ফেটে আসে। পা চোখটা অস্বাভাবিক রকমের বাইরে বেরিয়ে আছে। সে কি বিভৎস দৃশ্য! বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। মিনু নিজের থেকেই ওই কুয়ায় ঝাঁপ দিয়েছে। আমি ওকে অনেক বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। তুই আমার মেয়েকে মেরেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। বলতে বলতে ওই ভয়ঙ্কর পৈশাচিক মহিলা আমার দিকে এগিয়ে আসতে শুরু করে, আর আমি 1 পা 2 পা করে পেছাতে থাকি। হঠাৎ এই সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। পিছনে তাকাতেই দেখতে পাই কালো চাদরে মোড়ানো সেই রবি, কিন্তু তার শরীর থেকে চাদরটা খুলে ফেলার পরে আমার ধারণা ভেঙে যায়। এটা রবি না, পুরো শরীর কাটা ছেঁড়া আর রক্তে ভর্তি লোকটা। ওগো, আজকে আমরা আমাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওকে আমরা কুয়ায় ছুঁড়ে ফেলে মারবো। না, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমার সাথে? বাঁচাও! কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে!
গলা থেকে যেন কোনো শব্দই বের হচ্ছিল না আমার। ওরা দুজন এখন ঠিক আমার সামনে। ওদের নিঃশ্বাসে গরম বাতাস আমার শরীরে আশ্রে পড়ছে। দুজনেই আমার দিকে হাত বাড়ায়। আমি ভয়ে চোখ বন্ধ করি। বাবু, আপনি এত রাইতে এই বাইরে কি করছেন? চোখ খুলতেই দেখতে পাই সামনে রবি দাঁড়িয়ে আছে, যাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবে ঠিক করে গিয়েছিলাম। আমাকে বাঁচাও রবি, ওরা আমাকে মেরে ফেললো। ওরা আমাকে কুয়া ছুঁড়ে মেরে ফেলবে। বাবু, কি হয়েছে আপনার? বলুন তো, এমন করছেন কেন? রবি, এখানে মিনু নামে একটা মেয়ে আছে যে একটু আগে কুয়ায় ঝাঁপ দিয়ে মারা গেছে। আমি ওকে মারিনি, বিশ্বাস করো, কিন্তু ওর মা বাবা আমাকে মেরে ফেলবে। তারা আমার উপর প্রতিশোধ নেবে। আমার উচ্চস্বর শুনে মাও ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছে। তার মানে 50 বছর পার হয়ে গেলেও ওই বিপদ এখন এই বাড়ি ছাড়েনি? তুমি কোন বিপদের কথা বলছো বলো তো? হ্যাঁ বাবু, 50 বছর আগে ডাক বাংলোর পাশে একটা ছোট কুঁড়েঘর ছিল। ওই ঘরে থাকতো রঘু, মালতী আর তাদের একমাত্র মেয়ে মিনু। হঠাৎ একদিন রাতে মিনু খেলতে গিয়ে ওই কুয়ার ভিতরে পা পিছলে পড়ে মারা যায়। রাগে দুঃখে রঘু আর মালতী দুজনেই কুয়ায় ঝাঁপিয়ে আত্মহত্যা করে। তার মানে এতক্ষণ আমি যাদেরকে দেখলাম তারা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন বাবু। তারা কোনো বাস্তব মানুষ না, তারা অতৃপ্ত আত্মা। তার মানে ওই আত্মাই তোমার রূপ ধরে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসেছিল? কি ভয়ঙ্কর ব্যাপার সুকমল। এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, হয় তুই অন্য কোনো বাড়ি দেখবি, তা না হলে চাকরি ছেড়ে শহরে চলে যাব। আপনারা কোনো চিন্তা করবেন না, কাল সকাল হোক আমি আপনাদের জন্য নতুন একটা বাড়ি ঠিক করে দেব। এ বাড়িতে আপনাদের আর থাকতে হবে না। পরদিন সকাল হতেই আমরা এই ডাক বাংলো ছেড়ে রবির জোগাড় করা নতুন বাড়িতে উঠে যাই। কিন্তু ওই রাতে যে দৃশ্য চোখের সামনে দেখেছিলাম তা আমাকে বহু বছর আতঙ্কিত করেছে।